আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ছাত্র শিবিরকে গুপ্ত বলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশ এখন গুপ্ত গুপ্ত নিয়ে উত্তাল। জাতীয়তাবাদী ছাত্রদল একটা চমৎকার সুন্দর কর্মসূচি দিয়েছে এবং এটা খুবই মজার কর্মসূচি। তারা কিছুই করছে না, দেয়ালের মধ্যে গুপ্ত লিখছে। গুপ্ত কে তা বলছে না, গুপ্ত কারা তা বলছে না, কিন্তু চেতে যাচ্ছে ছাত্র শিবির। ঘটনাটা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রামের একটা কলেজে, যেখানের মধ্যে দেয়াল লিখন ছিল যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সরি, কথাটা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। তো সেখানে ছাত্র রাজনীতির ছাত্র কেটে দিয়ে ওইখানের মধ্যে গুপ্ত লিখে দিয়েছে ছাত্র দলের ছেলেরা, গুপ্ত রাজনীতি এবং ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। গুড। চেতে গেল ছাত্র শিবির। কেন? আমাদের দেয়াল লিখনের উপরে জাতীয়তাবাদী ছাত্র দল এসে কেন দেয়াল লিখনটা নষ্ট করেছে বা দেয়াল লিখনের উপর লিখেছে? ভাই, যদি ছাত্র রাজনীতি না থাকে, ওইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে, তাহলে তোমরা কারা? তোমাদের দেয়াল লিখন হলো কেমনে এবং তোমরা চেতে গেলা কেন? এর কারণ হচ্ছে ছাত্র শিবির সে থাকবে, বাকি কেউ থাকতে পারবে না। সেটাই হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস। এই ঘটনাটা দেশের বিভিন্ন জায়গায় তারা আগেও করেছিল, বুয়েটে তারা করে সাকসেসফুল হয়েছে, এবং বিভিন্ন জায়গায় 5 আগস্টের পরবর্তীতে যখন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার পরবর্তীতে তারা এই মুখোশ শুরু করেছে। প্রিয় দর্শক, শুরু করেছিলাম কেন তাদেরকে গুপ্ত বলা যাবে না। গুপ্ত বলা যাবে না এই কারণে, গুপ্ত রাজনীতি কিন্তু এত খারাপ রাজনীতি নয়। ছাত্র শিবির যে জিনিসটা করে সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি নয়। গুপ্ত রাজনীতি কোনটা? গুপ্ত রাজনীতি হচ্ছে কোনো একটা কারণে আপনার নিজের রাজনীতি করতে পারছেন না, আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন এবং সেখানে আপনার নিজের দলীয় কার্যক্রম চালাবেন। যে ঘটনাটা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ঘটেছে। বাম রাজনীতিবিদ যারা ছিলেন তারা একটা সময়, বিশেষ করে পাকিস্তান আমলে যখন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হলো, যারা শ্রমিক রাজনীতি করতেন, যারা বাম রাজনীতি করতেন, তারা তাদের সংগঠনগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেলেন এবং তারা আন্ডারগ্রাউন্ডে অপারেট করতেন। এটা হচ্ছে গুপ্ত রাজনীতি। গুপ্ত রাজনীতির থেকে অন্য যে রাজনীতি আমরা শিবিরের দিকে ইঙ্গিত করছি, সেটা আসলে গুপ্ত রাজনীতি নয়, সেটা হচ্ছে মুনাফিকের রাজনীতি। আমার কাছে তাই মনে হয় যে ছাত্রদলের লোকজনের উচিত মুনাফিকের মুক্ত রাজনীতি চাই বলে ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় প্রচারণা করা। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা অন্যের সাথে মিশে যায়, তাদের খুব ক্লোজ দেখায়, তাদের খুব কাছের লোক দেখায় এবং যথাসময়ে বেইমানি করে। আমরা শিবিরের যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মুনাফিকের রাজনীতি। এবং মূল মুশকিলটা হচ্ছে কেন এটাকে চ্যালেঞ্জ করা দরকার, এরা গোটা বাংলাদেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলছে, নোংরা করে ফেলছে, অবিশ্বাস তৈরি করে ফেলেছে চারিদিকে। এটা হতে পারে না। আমি ছাত্র শিবিরকে তাদের নিজেদের রাজনীতি করার অধিকারের বিষয়ে আমি মনে করি যে তারা তাদের রাজনীতি করতে পারে। কারো পছন্দ হলে সেখানের মধ্যে যুগবে, কারো পছন্দ না হলে সেটাকে বিরুদ্ধে তারা কথা বলবে। কিন্তু এই যে বিভিন্ন ছাত্র সংগঠনের ভিতরে ঢুকে এবং অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী ব্যানার দিয়ে এরা যে রাজনীতিটা করছে, এটা এখন চ্যালেঞ্জ করার প্রয়োজন আছে। কারণ যে কথাটা বলছিলাম, রাজনীতিটাকে তারা একেবারে নীতির রাজা, যেটাকে বলা হতো নীতির রাজা থেকে রাজনীতি, এটাকে ধ্বংস করে এরা মুনাফিকের রাজনীতি শুরু করে দিচ্ছে। সুতরাং রাজনীতি রাখে নাই, মুনানীতি শুরু করে দিয়েছে বা মুনাফিকি নীতি শুরু করে দিয়েছে এরা। এরা শুধুমাত্র যে ছাত্রলীগের সাথে হয়েছে তা কিন্তু নয়। এরা কিভাবে এই জিনিসগুলো ডিস্টার্ব করে আপনারা দেখেন। এই যে বহুল আলোচিত বুয়েটের আবরার হত্যা যে ঘটনাটা ঘটেছিল, আমরা সকলে জানতাম যে ছাত্রলীগ এটার সাথে জড়িত, এইটার জন্য ছাত্রলীগকে ভুগতে হয়েছে। 20 জনের মতো লোককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তখন, এবং এটার বিচার হয়েছে, এবং তারপরও সারা বাংলাদেশের লোকজন ধিক্কারে ফেটে পড়েছে। 5 আগস্টের পর আমরা কি দেখলাম? বহুল আলোচিত এই আবরার হত্যা মামলার মূল যে আসামি, তাকে 5 আগস্ট ছেড়ে দেওয়া হয়েছে কারাগার থেকে। এদের উকিল কে ছিল? শিশির মনির। শিশির মনিরকে ছাত্র শিবিরের এককালীন সময়ের সভাপতি, খুব সম্ভবত কেন্দ্রীয় সভাপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জামাতের নেতা, সুনামগঞ্জ থেকে এবার তিনি নির্বাচন করেছিলেন, জামাতের নেতা হিসেবে প্রতিষ্ঠিত। এই আইনজীবী কিন্তু এদের পক্ষে দাঁড়িয়ে ফাইট করেছিলেন এবং 5 আগস্টের সময় এদেরকে ছেড়ে দেওয়া হলো। 5 আগস্টে এদের মূল আসামি চলে গেল। এবং শুধু তাই নয়, ইউনূস সরকার এটাকে গোপন রাখলো বেশ কয়েক মাস। যখন আসামিকে আদালতে হাজির করা হয় না, একটা সময় যখন হই হই রই রই শুরু হলো, আদালতে প্রশ্ন ওঠা শুরু হলো, তখন ইউনূস সরকারের পিপি সাহেব
মিনমিন করে বললেন, তো 5ই আগস্ট পালায় গেছে আর কি। প্রশ্ন হচ্ছে তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে বাংলাদেশের যত ধরনের সন্ত্রাস হয়, যত ধরনের কুকাণ্ড ঘটে থাকে, এগুলো এইসব মুনাফিকরা করে থাকে, যাদের সাথে শিবিরের সংশ্লিষ্টতা শুধু এইবারই প্রমাণিত হয়েছে তা কিন্তু না। অসংখ্য কাহিনীতে আপনারা দেখবেন যে ঘটনাগুলো অনেক ধরনের সন্দেহজনক ঘটনা তৈরি হয়েছে এবং এগুলোর জন্য তারা দায়ী। আপনি 5ই আগস্টের ঘটনা দেখেন, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জামাত। 5ই আগস্টের বিকাল থেকে তারাই ক্ষমতায়, তারাই সরকারে, তারাই এটা করে, তারাই ওইটা করে, তারাই ইউনুসকে বসায়, তারাই তাদের নেতা, ওইটার নাম কি যেন, যে 26 লক্ষ ভারতীয় কয় মিথ্যাবাদীটা, আসিফ নজরুল এবং অন্যান্য বাটপারগুলাকে নিয়ে তারা ক্ষমতায় বসলো। কিন্তু যদি দেখেন 5ই আগস্টে এই যে এখন সাদিক কায়েম সহ যে ছাত্র নেতারা তৈরি হয়েছেন, এদের ভূমিকা কি 5 আগস্ট পর্যন্ত যদি প্রশ্ন করেন, আপনি দেখবেন যে সরাসরি এদের ভূমিকার জায়গাটা নাই। কিন্তু তারা তাদের সেকেন্ড সৈনিক যেগুলো ছিল, নাহিদ এবং অন্যান্য যারা এখন এনসিপি করে, এদেরকে সামনে দিয়ে তারা এই কাজটা করেছে। এবং 5 আগস্টের পরে আমাদের আবাল বাঙালি বললে তো আবার অনেকে মাইন্ড করবেন, আমাদের লাল বদর বাঙালিরা যারা বিশ্বাস করেছিলেন যে না এরা বিপ্লব আসা আমাদের দল নিরপেক্ষ সাধারণ ছাত্র, এরা এখন মাথা চুলকায় এনসিপি জামাতের লয়ে গেছে, এটা আগে বুঝি নাই। তো এনসিপি তো জামাতের সাথে যাবে, শুধু তাই না, মানে আমার তো নাহিদরে দেখলে এখন মায়াও লাগে, লজ্জাও লাগে। লোকটা শফিকের পিছনে পিছনে ব্যাগ ধরে হাঁটে, স্মৃতিসৌধে তিন কলাম পিছনে গিয়ে দাঁড়ায় থাকে, মানে একেবারে চাকর বাকর ট্রিটমেন্টের মধ্যে আছে। ভাই তাদের আভ্যন্তরীণ মামলা, এটার মধ্যে আমি ঢুকবো না। কিন্তু এই গোটা জিনিসটাকে এই যে মুনাফিকি একটা রাজনীতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এটা এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে। এবং এই প্রতিরোধের জন্য শুধুমাত্র যদি এটা ছাত্রদল করে সেটা কিন্তু না, বাকি সবাইকেই কিন্তু এটার মধ্যে জড়িত হবে, কথা বলতে হবে। জামাত শিবিরের রাজনীতি তারা তাদের রাজনীতি করবে, কিন্তু সেটা প্রকাশ্যভাবে করতে হবে। তারা বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে এই কাজগুলো করে থাকে। আপনি যেমন ধরা যাক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আম্মার সাহেব আছেন, তিনি কিন্তু শিবিরের বাইরে গিয়ে নির্বাচন করলেন, উনি কিন্তু শিবির করেন না। কিন্তু আমরা জানি যে ওই যে শিবিরের যে ক্যান্টনমেন্ট বলে যে মাদ্রাসা তালিমুল মিল্লাত থেকে বেরিয়ে আসা এই সৈনিক শিবিরের চেয়েও বেশি শিবির। তো এখন হচ্ছে গিয়ে কথা যে ভাই তুমি তাহলে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করো। আপনি দেখেন এই যে ডাকসুতে তাদের কনফিডেন্স লেভেলটা কম ছিল, তারা বললো বিভিন্ন জায়গা থেকে তারা লোকজন নিয়ে এসে সেদেরকে নির্বাচন করছে। কারা? আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকাকে দেখলাম, ঝুমা, যাই হোক, উনি কিন্তু এর আগে মাথায় কাপড় টাপড় দিত না, জয় বাংলা বলে স্লোগান টোগান দেওয়া ভিডিও আছে না, অবভিয়াসলি ওদের সকলেরই আছে। ও ঠিক আছে, উনি কোথা থেকে আসছে যে না উনি শিবির করে না, শিবির সবাইকে নিয়ে একটা সম্মিলিত পরিষদ করছে, খুব ভালো, আমরা হাততালি দিলাম, ভালো উদ্যোগ। যেই মাত্র নির্বাচন শেষ হলো দেখা গেল যে উনি শিবিরের খপ্পরে পড়ে গিয়েছেন। এনসিপির তো নেত্রীদের কথা কি বলবো, মানে যারা আগে ধরেন অনেক তথাকথিত বাম রাজনীতি করতে আমরা দেখতাম, যাদেরকে শাহবাগী বলে সাধারণ নির্দোষ শিবিররা গালাগালি করতো, এরা এখন সকলেই কে কার আগে মহিলা এমপি হবেন, পুরুষ এমপি হবেন, কে কার চেয়ে বড় জামাতি হবেন, এই কম্পিটিশনে আছেন, কারণ তারা প্রত্যেকেই জামাত। বিশ্ববিদ্যালয়ের সবগুলার যে সাংবাদিক ক্লাব, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, বিতর্ক সমিতি, আলোচনা সমিতি, এই সমিতি সেই সংগঠন, এগুলার মধ্যে শিবির বিভিন্ন ছদ্মাবরণে বসে আছে, লিডারশিপে আছে এবং তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। মুশকিলটা হচ্ছে কি, এই বিভ্রান্তির জায়গাটায় সাধারণ মানুষকে এরা বারবার এইসব করে বিভ্রান্ত করে থাকে। আমি একটা খবর পড়েছিলাম সমকালে, এটা আজকে না, 2010 সালের, যে শিবির বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন নামে তারা আছে। এই যে আমরা যারা যুক্তরাজ্যে আছে আমরা দেখেছি, যুক্তরাজ্যে উদ্ভট লোকজন, মানে পুরো কাপল, হাজব্যান্ড ওয়াইফ দেখতাম অনেক প্রগতিশীল, নাটক টাটক করে, কবিতা পড়ে, এই করে সেই করে, কালচারাল। 5ই আগস্টের পরে বন থেকে বেরোলো টিয়ে, লাল টুপি মাথায় দিয়ে, এবং দেখা গেল যে এদের কিবলা হচ্ছে লাহোর। ওই যে গোলাম আজম সাহেব বলছিলেন না যে সকলের জামাতের হেড অফিস আগেও লাহোরে ছিল, এখনো লাহোর। তো এখন দেখা যায় উদ্ভট। এতে হচ্ছে কি আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে কি, যেমন ধরেন অবিশ্বাস তৈরি হচ্ছে রাজনীতির মধ্যে। ছাত্রদলের একজন নেতা আছেন, উনি গতবার জিএস ক্যান্ডিডেট ছিলেন, হামিম, তার সম্পর্কে সেদিন আমাকে একজন বলছো ভাই এটা তো গুপ্ত, এটা তো জামাতের লোক। আলম ভাই কেন তোমার এটা মনে হচ্ছে সে জামাতের লোক? বলে এই যে দেখেন মুক্তিযোদ্ধাদেরকে গিয়ে ফজু পাগলা বলে গালি দিয়েছিল টেলিভিশনে, এটা মনে করেন জামাতি পোলাপান ছাড়া কেউ দিতে পারে। এই যে দেখেন বিভিন্ন জায়গায় সে এখন ইফতার পার্টি করে বেড়াচ্ছে, কারণ হচ্ছে এটা কার? জামাতের
শিবিরের একটা কি বলা যায়, তাদের সিগনেচার অ্যাক্টিভিটিস। এখন শিবির দেখতে পাচ্ছে যে আগামীতে শিবির হিসাবে আসতে পারবে না, এখন এর দিচ্ছে যে তুই খাওয়া দাওয়া ইফতার করা, তুই চলে আয়। এই যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, যে বলছে সে নিজেও কিন্তু বিএনপি সমর্থক, ছাত্রদল সমর্থক, এই যে নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে, আমার ধারণা এখন তো আওয়ামী লীগ তো আটকে উঠে, আরে ভাই এটা কি আসলে আওয়ামী লীগ নাকি এটা গুপ্ত? এবং এটা অস্বাভাবিক হওয়ার কথা না, কারণ হচ্ছে আওয়ামী লীগের নামে ফেসবুকে অনেকগুলো নিক আছে যাদের কাজ হচ্ছে নারীদেরকে নির্যাতন করা, নারীদের নামে অশ্লীল কথাবার্তা বলা। এদের প্রোফাইলে দেখবেন বঙ্গবন্ধুর ছবি নাহলে শেখ হাসিনার ছবি দেওয়া আছে, এবং তাদের একমাত্র কাজ হচ্ছে মানুষকে ট্রোল করা, Pro-71 মানুষদেরকে বিগড়িয়ে দেওয়া। এবং বাকিরা সন্দেহ করে যে এটা কি আসলে আমাদের লোক নাকি এটা গুপ্ত হিসাবে নারী নির্যাতন করে এবং নারীদের প্রতি অশ্লীল কথাবার্তা বলে মানুষকে বিতরশ্রদ্ধ করে দিচ্ছে, মানে বিতর্কিত করছে আমাদেরকে। এই প্রশ্নগুলো যেহেতু আছে, সেই কারণে আমার কাছে মনে হয় শিবিরকে এখন গুপ্ত বলা ঠিক হবে না, শিবিরকে মুনাফেক বলতে হবে। এবং এই মুনাফেকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব শুধু ছাত্রদলের ঘাড়ে দিলে হবে না। তারা সরকারি ছাত্র সংগঠন, তারা আজকে করবে কালকে করবে না, তাদের কি যেন মায়ের পেটের ভাই বলে তারা নিজেরাই নিজেদেরকে বলে, এবং তাদের লিডারে এটা আপুষ হয়ে যাবে। এই শাহবাগে যে কিলাকিলি ঘুষাঘুষি হয়েছে এটা থাকবে না, দুই পক্ষই একজন আরেকজনে কুলে জড়ায় নিবে, চুম্মাচাটি করবে, বাট সেটা ডিফারেন্ট কথা। হয়তো ছাত্রদলের কর্মীরা এটা মেনে নিবে না, কষ্ট পাবে, বাট এটা বাস্তবতা। কিন্তু গুপ্ত রাজনীতির নামে মুনাফিকি রাজনীতি যেটা বাংলাদেশে চলছে বিভিন্ন সংগঠনের নামে, সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে, এইটার বিরুদ্ধে আমাদের সকলকেই সোচ্চার হতে হবে। রাজনীতি যে যার মতো করুক, তার রাজনৈতিক দলের নামে করুক, কিন্তু গুপ্তদের নামে এই মুনাফিকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব সবাইকে নিতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, কথা হবে আগামীকালকে অন্য কোনো বিষয় নিয়ে। বিএনপি বা তারেক রহমান আজ যাদেরকে গুপ্ত বলছেন তাদেরকে নিয়েই 2024 সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন বলে আমরা আপনারা সবাই জানি। আজকে যখন তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী, তখন তাদেরকে গুপ্ত বলে উপহাস করা হচ্ছে। এটাই রাজনীতি, এটা বাস্তবতা। আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে এরা হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে মানুষের সামনে ভয়ঙ্কর প্রমাণ করায় সফলতা অর্জন করেছিল। আর জুলাই সন্ত্রাসে এরাই ছিল মুখ্য চরিত্র। তারপর তো এই সন্ত্রাসীরাই ইউনূসকে সামনে রেখে দল গঠন করা থেকে শুরু করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস দখল, ডাকসুর মাকসুর সবকিছু দখল করে এখন তারা সংসদও দখল করেছে। ফলে এরা আর গুপ্ত কোথায় থাকলো বলুন তো? তারেক রহমান এদেরকে গুপ্ত বলে হাসছেন, কিন্তু এরাই তাকে ক্ষমতায় বসিয়েছে, এরাই তাকে বাংলাদেশে এনেছে, 21শে আগস্টের মামলা থেকে মুক্তি দিয়েছে। গুপ্তদের দান কি তারেক রহমান অস্বীকার করতে পারবেন? পারবেন। এই গুপ্তদের কাঁধে ভর দিয়েই তারেক রহমান ক্ষমতা পেয়েছেন। আজ তিনি যখন সংসদে বসে জামায়াত শিবিরকে গুপ্ত বলে সমালোচনা করেন, তখন ভোলেন না যে এই গুপ্ত শক্তিগুলোই তার রাজনৈতিক উত্থানের মূল ভিত্তি। 2024 সালের তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিএনপির উচ্চকণ্ঠ হওয়া বেড়েছে, কিন্তু এই উচ্চকণ্ঠ হওয়ার পেছনে কোনো নৈতিক অবস্থান নেই, আছে কেবল রাজনৈতিক স্বার্থ। কারণ তারা একই। তথাকথিত জুলাই সন্ত্রাস শুরু হওয়ার পর আওয়ামী লীগ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু ক্ষমতা পেয়েই আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকেই উল্টো নিষিদ্ধ করা হয়। এই যে পট পরিবর্তন, এর সুযোগ নিয়ে শিবির আত্মপ্রকাশ করে ভয়ঙ্কর ভাবে, ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জন করে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, রাজশাহীতে কোথায় নেই, মানে ছাত্রদল উধাও হয়ে যায়। ডাকসুর ভিপি সাদেক কায়েম, যিনি একসময় ছাত্রলীগের মিছিলে হাঁটতেন, আজ তিনি শিবিরের ব্যানারে নির্বাচিত সভাপতি। ডাকসুর জিএস SM ফরহাদ, তিনিও ছাত্রলীগের একই কমিটিতে ছিলেন, মানে একটি কমিটিতে ছিলেন, এখন তারা শিবিরের মুখপাত্র। এই পরিচয় পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে একটি কৌশলপূর্ণ রাজনৈতিক রূপান্তর, যেখানে গুপ্ত থাকার অভিযোগ আসলে একটি প্রচার কৌশল ছিল তাদের। গুপ্ত শব্দটি রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাচ্ছে বিএনপি। সম্ভব নয়। ছাত্রদল বলছে শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের নেতাদের পরিচয় গোপন রাখে, তারা ছাত্রলীগের ভিতর ঢুকে নির্যাতন করেছে, কিন্তু আমরা সবাই জানি। গুপ্ত থাকলো কোথায়? কিন্তু এই অভিযোগের পেছনে লুকিয়ে আছে ছাত্রদলের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতাও। তারা ক্যাম্পাসে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে।
সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে, ফলে তারা এখন গুপ্ত শব্দকে হাতিয়ার করে শিবিরকে ঘায়েল করার চেষ্টা করছে। আর শিবিরও এই আক্রমণের জবাব দিচ্ছে রামদা, কুড়াল, চাঁদাবাজ এসব ট্যাগ দিয়ে। এই পাল্টাপাল্টি আক্রমণে ক্যাম্পাস এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে শুরু হওয়া এই বিতর্ক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, সিলেট সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেয়ালে দেয়ালে গুপ্ত এবং রামদা দল লেখা, ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্রে হামলা এসব এখন প্রতিদিনের ঘটনা। সংসদেও এই বিতর্ক পৌঁছে গেছে। সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরকে দোষারোপ করছেন। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া হুঙ্কার দিয়ে বলেছেন বিরোধী দল সরকারকে নাজেহাল করতে চক্রান্ত করছে। আর জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন সংসদে হুমকির ভাষা ব্যবহার করা হচ্ছে, যা সংসদীয় আচরণের পরিপন্থী। আহা, কি কথা! কিন্তু এই বাকযুদ্ধের পেছনে লুকিয়ে আছে একটি গভীর রাজনৈতিক সংকট, যেখানে ক্ষমতাসীন দল এবং এই তথাকথিত বিরোধী দল উভয়ই ছাত্র রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। গুপ্ত শব্দটি আসলে একটি রাজনৈতিক প্রতারণার মুখোশ। যারা একসময় ছাত্রলীগের ভিতরে ঢুকে নির্যাতন করেছে তারাই আজ শিবিরের ব্যানারে নির্বাচিত। এই যে গুপ্ত বলাটা একটা দ্বিচারিতা হয়ে গেল। এই দ্বিচারিতার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আজ একটি গভীর সংকটে ফেলে দেওয়া হচ্ছে। বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই ছাত্রলীগকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিয়ে একটা সংকট তো তৈরি এমনিতেই হয়ে আছে। এই সংকট কেবল সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক অসততার কত বড় হতে পারে। কারণ এক সময় ভাই ভাই আর এখন স্বার্থে মিলছে না বলে একে অপরকে হত্যায় মেতে ওঠা, এটা তো একটা ভয়ঙ্কর সংকট রাজনীতি, তাই না? আর এই সংকটের মূলে হচ্ছে আওয়ামী লীগের উপর আঘাত। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। 2024 সালে আবারও ইউনূস শাসনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই আঘাতগুলোর লক্ষ্য ছিল একটি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিকে নির্মূল করা। আর এই আঘাতগুলোর ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে এখন গুপ্ত রাজনীতির ফলে ফাঁপা শক্তিগুলো নিজেদের প্রতিষ্ঠিত করছে। আর এই জায়গাতেই ছাত্রদল এবং ছাত্র শিবির মারামারি করছে দখলদারিত্ব নিয়ে। আর সেই শূন্যতার সুযোগ নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন গুপ্তদের কাঁধে ভর দিয়ে। কিন্তু এখন যখন সেই গুপ্ত শক্তিগুলো তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন তিনি তাদেরকে অস্বীকার করছেন। এই অস্বীকার করার রাজনীতি আজ গুপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ বিহীন এই কৃত্রিম রাজনৈতিক মাঠে আজ যে অরাজকতা চলছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাজপথ এবং সংসদ পর্যন্ত এই গুপ্ত বিতর্ক ছড়িয়ে পড়া। কারণ আর তো কোনো রাজনীতি নাই, কি করবে বলেন? গুপ্ত রাজনীতি, গুপ্ত শব্দ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আমরা সবাই জানি এই গুপ্ত সবসময় বাংলাদেশে ছিল। গত 1.5 দশক ধরে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির অত্যন্ত সুকৌশলে তাদের পরিচয় গোপন রেখেছিল। তারা নিজেরা এখন স্বীকার করছে যে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছদ্মবেশে অবস্থান করেছিল। এমনকি ডাকসুর নির্বাচনের বর্তমান ভিপি সাদিক কায়েম কিংবা জিএস এস এম ফরাদের মতো নেতারাও অতীতে ছাত্রলীগের মিছিল মিটিং এ অংশ নিয়ে নিজেদের আড়াল করেছিল। এই গুপ্ত অবস্থান থেকে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে তার দায় সুকৌশলে চাপিয়ে দিয়েছিল ছাত্রলীগের উপর। বছরের পর বছর ধরে তারা হেলমেট বাহিনীর আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, যাতে সাধারণ মানুষের চোখে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে একটি দানবীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। আর আজ যখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর তারা রাতারাতি প্রকাশ্যে এসে ক্যাম্পাসগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছে, তখন তাদের এক সময়ের মিত্র ছাত্র দলের গায়ে জ্বালা ধরেছে, ফোস্কা পড়ে যাচ্ছে আর গুপ্ত গুপ্ত বলে চিৎকার শুরু করেছে। তারেক রহমান তখন করছিলেন যখন ছাত্রদল ছাত্র শিবির মিলে ছাত্র লীগ পিটাতো। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ মোড়ে গত বৃহস্পতিবার রাতের ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশালীন পোস্ট ছড়ানোর অভিযোগে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলীকে শাহবাগ থানার সামনেই বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আর এরা কি করেছিল? এই মোসাদ্দেক আর জুবায়ের পুরো ইউনূসের সময়টা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর বলে শিক্ষকদের যেভাবে হয়রানি করা হয়েছিল, আপনারা ভুলে গেছেন? শিক্ষকরা দৌড়ে দৌড়ে গাড়িতে আশ্রয় নিচ্ছে, তাও সেখান থেকে তাদের টেনে বের করার চেষ্টা হচ্ছে। এই দৃশ্য তো এই জুবায়ের এবং মোসাদ্দেক করেছে, তাই না? ছাত্রদল দাবি করছে যে শিবির এই অপপ্রচার চালিয়েছে, অন্যদিকে শিবির বলছে ছাত্রদল বহিরাগতদের নিয়ে তাদের উপর পরিকল্পিত হামলা করেছে।
এমনকি শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং অন্যান্য নেতারা এই গুপ্ত শব্দটিকে ব্যঙ্গ বা স্যাটায়ার হিসেবে উড়িয়ে দেওয়ার ভান করলেও ভেতরে ভেতরে তারা চূড়ান্ত সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানি। নিজেদের 4,000 থানার 80,000 লোকের তালিকা প্রকাশ না করে তারা যে এখনো এক ধরনের গোপন বা গুপ্ত রাজনীতির চর্চা করছে, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো রাজপথ এবং ক্যাম্পাসের এই নোংরা কাদা ছোড়াছুড়ি এখন সংসদেও গিয়ে ঠেকেছে। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় জামাতকে হুমকি দিয়েছেন যে তাদের ভোটাররা আঙুল চুষবে না, বসে থাকবে না। উস্কানিমূলক, কিন্তু সংসদে তো এটা হবেই, কারণ দুই পক্ষ এখন ক্ষমতার লড়াইয়ে নেমেছে। একদা বন্ধু যখন শত্রু হয় তখন তো ভয়ঙ্কর শত্রু হয়। কিংবা কেউ কেউ বলছেন এটা একটা খেলাও। এর প্রতিবাদে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির শফিকুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এই ধরনের বক্তব্য জনগণকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। বা স্পিকারকে পর্যন্ত এই উত্তপ্ত বাক্য বিনিময়ে সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে এবং অসংসদীয় শব্দ এক্সপাঞ্জ করার কথা বলতে হয়েছে। এটাই তো তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জোরপূর্বক দমিয়ে রেখে তারা যে সংসদ এবং সরকার গঠন করেছে তা যে পদে পদে চরম ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত, এই সংসদীয় হট্টগোল তার জলজ্যান্ত প্রমাণ। মূলত দেশ পরিচালনায় নিজেদের চরম ব্যর্থতা ঢাকতেই তারেক রহমান এবং তার দল বা ছাত্র দলকে লেলিয়ে দিয়েছে যে গুপ্ত বিতর্কের জন্ম দিয়ে তারা সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। কিন্তু তারেক রহমান চাইলেই কি এই গুপ্তদের অবদান অস্বীকার করতে পারবেন? আজকের এই যে মসনদ, এই যে ক্ষমতার দম্ভ, তা তো এই স্বাধীনতা বিরোধী গুপ্ত শক্তিরই উপহার। এরা যদি ছাত্রলীগের ভেতরে ঘাপটি মেরে থেকে জুলাই সন্ত্রাসের তথাকথিত অভ্যুত্থানের মুখ্য চরিত্র হিসেবে অবতীর্ণ না হতো, তবে তারেক রহমানের দেশে ফেরা বা ক্ষমতা দখল কোনোটাই সম্ভব হতো না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একমাত্র শক্তি আওয়ামী লীগকে বেআইনি ভাবে নিষিদ্ধ করে বাংলাদেশ আজ যাদের হাতে বন্দী, তারা কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এই গুপ্ত এবং রামদা বাহিনীর দ্বন্দ্বে দেশের সাধারণ শিক্ষার্থী এবং জনগণ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যতদিন না মুক্তিযুদ্ধের পক্ষের মূল শক্তি পুনরায় স্বমহিমায় ফিরে আসছে, ততদিন এই অবৈধ দখলদারদের হাত থেকে বাংলাদেশের প্রকৃত মুক্তি অসম্ভব, স্বীকার করেন বা না করেন। ভালো থাকবেন।